Hello dear friends or dear student. Welcome to Teach Sanjeev M channel. স্টুডেন্ট, আমি সঞ্জীব স্যার। আজ আমি নিয়ে এসেছি ইতিহাসের এক মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনটি হলো ফরাসি বিপ্লবের কারণগুলি কী কী, এটি নিয়ে আমি আজ আলোচনা করব। কিন্তু এই কোশ্চেনটি আমি আজ একটু বিস্তারিত আলোচনা করব, অতএব ভিডিওটি একটু বড় হতে পারে, তো তোমরা অবশ্যই সঙ্গে থাকো, স্কিপ করবে না। চলো শুরু করি। শুরু করার আগে বলি, ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। ফরাসি বিপ্লবের কারণ। দেখো, ফরাসি বিপ্লব ফ্রান্সের তথা ইউরোপের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই মহাবিপ্লবের ভিতর দিয়ে অসাম্য ও অন্যায়ের উপর প্রতিষ্ঠিত প্রচলিত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে শোষিত নিপীড়িত জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আত্মপ্রকাশ করেছিল। আর্থসামাজিক বৈষম্য ও শোষণ, রাজনৈতিক দুর্বলতা ও শাসনতান্ত্রিক নীতিহীনতার সঙ্গে যুক্ত হয়ে 1789 খ্রিস্টাব্দে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হয়। ঐতিহাসিক আলফ্রেড কবার্ন এই অনাবস্থাকে অসংখ্য ছোট বড় খরস্রোত নদীর সংমিশ্রণে স্ফীতকায় বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করেছেন। ফরাসি বিপ্লব কোনো আকস্মিক ঘটনা নয় বা কোনো একটি কারণে ইহা সংঘটিত হয়নি। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক প্রভাব বা অন্যান্য নানাবিধ কারণে একত্র সমাবেশের ফলে এই যুগান্তকারী বিপ্লবের সূত্রপাত ঘটেছিল। রাজনৈতিক কারণ। অষ্টাদশ শতকে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। রাজার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত এবং তিনি ঈশ্বরের প্রতিনিধি, এই মতবাদে বিশ্বাসী হয়ে শাসন সংক্রান্ত সমস্যা ক্ষমতা তিনি নিজ হস্তে কেন্দ্রীভূত করেছিলেন। রাজা ছিলেন একাধারে শাসক, বিচারক ও আইন প্রণেতা এবং প্রজাগণের ভাগ্য নির্ধাতা। স্বৈরাচারী শাসনে ফ্রান্সে ব্যক্তি স্বাধীনতা বলিয়া কিছুই ছিল না। জনসাধারণ আশা আকাঙ্ক্ষা পদতলিত করে রাজা নিজের খেয়াল খুশি অনুযায়ী শাসন কার্য নির্বাহ করতেন। চতুর্দশ লুই স্বৈরাচারী হইয়া প্রজাবর্গের কল্যাণ সাধনের চেষ্টা করিতেন, কিন্তু পঞ্চদশ লুই শাসন কার্যে সম্পূর্ণ উদাসীন থেকে বিলোপ সাধন পরিবর্তন করতেন। 16 লুই ব্যক্তিগত জীবনে চরিত্রবান ও প্রজাবর্গের কল্যাণের জন্য আগ্রহী ছিলেন, কিন্তু তাহার চারিত্রিক দৃঢ়তার অভাব থাকায় তিনি তাহার আকাঙ্ক্ষা বাস্তবে রূপায়িত করতে পারেননি। ফরাসি রাজগণ পুরুষানুক্রমে তাহাদের সামরিক আকাঙ্ক্ষা ও বিলোপ সাধন চরিতার্থ করার জন্যে কি করেছিল? চরিতার্থ করার জন্যে দেশের অপরিমিত অর্থক্ষয় করেছিলেন। প্রজাগণের শুভাশুভের সমাধির উপর রচিত হয়েছিল ঐশ্বর্যের ইন্দ্রপুরী ও বিলাস নিকেতন ভার্সাই রাজপ্রসাদ। রাজশক্তির এই দুর্বলতার সুযোগে দুর্নীতিপরায়ণ অভিজাত আমলা শ্রেণী নিজেদের প্রাধান্য বিস্তারে সচেষ্ট হয়। তাহারা নিজেদের স্বার্থোদ্ধারের জন্য ইন্টেন্ডেন্টের সাহায্যে দেশ শাসনের নামে শোষণ করতে লাগল। তাহারা রাজার অজ্ঞাতে রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা ব্যবহার করে নিজেদের শত্রুদিগকে কারারুদ্ধ করতে লাগল। দেখো, তারপরে এবং ইন্টেন্ডগণ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য অত্যাচারী হয়ে উঠেছিল।
ফ্রান্সের জনগণের নিকট তাহারা অর্থলোলুপ নেকড়ে বাঘ আখ্যা লাভ করিল। অর্থলোলুপ নেকড়ে বাঘ আখ্যা কিন্তু পেয়েছে। প্রসঙ্গত বলা যায় যে ফরাসি সম্রাট ষোড়শ লুই পরিস্থিতির জটিলতা সম্পর্কে পূর্ব মাত্রায় সচেতন ছিলেন। 1774 খ্রিস্টাব্দে তিনি ক্ষমতায় আসিয়া এক সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করেন। শোচনীয় আর্থিক সংকট নির্বাসনের জন্য তুর্গো, নেকার, কলন, দ্য ব্রিয়েন প্রমুখ মন্ত্রীগণ ব্যয় সংকোচ, রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস প্রভৃতি ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হইল, কিন্তু প্রভাবশালী অভিজাতদের তীব্র বিরোধিতার ফলে এই সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। রাজস্ব সংকট থেকে মুক্তি পাওয়ার আশায় ষোড়শ লুই স্টেটস জেনারেল নামক প্রতিনিধি সভার আহ্বান করিতে বাধ্য হইলেন। এইভাবে বা তন্ত্রের সংস্কারে ব্যর্থতার বিপ্লবের দ্বারা উন্মুক্ত হয়। এবার আসছি সামাজিক কারণে। ফরাসি বিপ্লবের পাশ্চাত্যে অন্যতম কারণ ছিল সমাজ জীবনে বৈষম্য ও দুর্নীতি। ফ্রান্সের জনসমাজ প্রধানত তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি? অভিজাত যাজক সম্প্রদায় ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত এবং অধিকারচ্যুত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সম্প্রদায় নিয়ে গঠিত ছিল তৃতীয় শ্রেণীভুক্ত। প্রথম দুই শ্রেণী সামাজিক ও রাজনৈতিক জীবনে যাবতীয় ক্ষমতা ও সুযোগ সুবিধা ভোগ করিত, কিন্তু জনসাধারণের অধিকাংশ নিয়ে গঠিত তৃতীয় শ্রেণী অর্থাৎ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত সম্প্রদায় রাজনৈতিক সামাজিক অধিকার থেকে বঞ্চিত ছিল। রাষ্ট্র সমাজ জীবনের সমস্ত অধিকারচ্যুত হইয়া ইহারা করদান হইতে রেহাই পাইত না। অথচ প্রথম দুই শ্রেণী সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য করদান হইতে অব্যাহতি লাভ করিত। তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত কৃষিজীবী সম্প্রদায় দুঃখ দুর্দশার সীমা ছিল না, সমাজ জীবনে ইহাদের মর্যাদা ছিল না। জমিদারগণের জমিতে ইহারা কাজ করিত, ইহাদের কোনো স্বাধীন সত্তা ছিল না। জমিদারগণের অনুগ্রহের উপর নির্ভর করে ইহাদেরকে দিনপাত করিতে হইত। দারিদ্র্যে জর্জরিত হয়ে ইহারা করদান হইতে অব্যাহতি পাইত না। মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে উচ্চশিক্ষিত এবং অর্থশালী লোকের অভাব ছিল না। শিক্ষা দীক্ষার দিক থেকে উন্নত হওয়ার তাহারা রাষ্ট্র সমাজ জীবনে কোনো মর্যাদা লাভ করতেন না। এই কারণে বৈষম্য দুর্নীতিপূর্ণ প্রচলিত রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার বিরুদ্ধে তাহাদের মনে বিক্ষোভ জাগিয়া ওঠে। এরপর আসছি অর্থনৈতিক কারণ। দেখো, তাহলে অর্থনৈতিক কারণ না, ফ্রান্সের রাজনৈতিক জীবনে অসাম্য অনাচার ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারণ। সমগ্র অষ্টাদশ শতাব্দী ধরিয়া ফ্রান্সের জনসংখ্যা বিপজ্জনকভাবে বৃদ্ধি পায় এবং ফ্রান্সের জনসংখ্যা 1789 খ্রিস্টাব্দে 2.5 কোটিতে পৌঁছায়। অন্যদিকে উৎপাদন ব্যবস্থার উন্নতি না ঘটায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ফরাসি অর্থনীতি আচ্ছন্ন করেছিল। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের আয়ের 3/4 খাদ্য ফ্রান্সের জন্য ব্যয় হইতে লাগিল এবং অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনৈতিক ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও অসঙ্গতিপূর্ণ। সমাজের প্রথম দুই শ্রেণীর বিত্তশালী অভিজাত ও যাজক সম্প্রদায় সামাজিক রাজনৈতিক জীবনে যাবতীয় সুযোগ সুবিধা লাভ করিত, কিন্তু তাহাদের লইয়া দেশের জনসাধারণের বিরাট একটা অংশ কিন্তু গঠিত ছিল।
সেই দারিদ্র জর্জরিত তৃতীয় শ্রেণী অর্থাৎ কৃষক সম্প্রদায় সমস্ত অধিকার হইতে বঞ্চিত ছিল, অথচ রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের সর্বাধিক দায়িত্ব ইহাদের উপর চাপানো হয়েছিল। চরম দারিদ্র্যের মধ্যে কালাতিপাত করেও ইহারা সর্বাধিক পরিমাণে কর ভারে জর্জরিত ছিল। ইহা ছাড়া সামন্ত প্রথা অনুযায়ী টেইলি নামক এক প্রত্যক্ষ কর ও লবণ কর দেওয়ার পর ইহাদের আয়ের যাহা অধীনে অবশিষ্ট থাকিত তাহাতে ইহাদের গ্রাসাচ্ছাদন হইত না। তদুপরি জমিদারের বেগার খাটিয়া ইহাদেরকে করভি বা শ্রমকর দিতে হইত। এইভাবে করভারে জর্জরিত হয়ে কৃষকগণের আর্থিক জীবনে চরম বিপর্যয় দেখা দিয়েছিল। ইহা ভিন্ন 1787 থেকে 1789 এই 2 বৎসরে মূল্যবৃদ্ধি মারাত্মক আকার ধারণ করে এবং ইহার ফলে আয়ের 3/4 শুধুমাত্র রুটি সংগ্রহের জন্য ব্যয় হইতে লাগিল। বিগত 1 শতাব্দীর অধিককাল ধরে ক্রমাগত যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকায় ফ্রান্সের পরিস্থিতি বা অর্থগতি অপরিবর্তিত বিশাল অর্থগতি হয়েছিল। রাষ্ট্রের কর্ণধারগণ এই অর্থক্ষতি পূরণ করার জন্যে কোনো ব্যবস্থায় অবলম্বন করেননি। দেশের শিল্প বাণিজ্যের উন্নতির জন্য তাহাদের কোনো চেষ্টাই ছিল না। তাহারা শুধু জনসাধারণের করভার বৃদ্ধি করে শাসন কার্যে ব্যয় নির্বাহের চেষ্টা করতেন। কিন্তু তাহাদের করনীতি অসাম্য ও দুর্নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। এই ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক নীতির ফলে ফ্রান্সের অর্থনৈতিক বুনিয়াদ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। দেশের অর্থনৈতিক জীবনে যখন এই দুর্যোগ দেখা দিল, তখন আমেরিকার স্বাধীনতা সংগ্রামে আমেরিকাগণকে সামরিক সাহায্য দান করার ফলে ফ্রান্সের প্রচুর অর্থক্ষয় হয়েছিল। 1600 লুইয়ের আমলে রাজকোষ প্রায় নিঃশেষিত হয়ে পড়ে। ফ্রান্সে ঋণের বোঝা ভয়াবহ আকার ধারণ করে। 1789 খ্রিস্টাব্দে জাতীয় ঋণের পরিমাণ ছিল প্রায় 250 কোটি ডলার। এইদিকে রাজস্ব সংক্রান্ত সংস্কার সাধন করে অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল করা 1600 লুই ও তাহার মন্ত্রীদের সাধ্য ছিল না। একমাত্র সুবিধাভোগী শ্রেণীদের উপর কর ভার চাপাইয়া শুধু রাজকোষ পূরণ করা যাইত, কিন্তু প্রভাবশালী অভিজাত শ্রেণী এই সুষ্ঠু করবন্টন নীতি তীব্র বিরোধিতা করেন। অধ্যাপক গডউইন মনে করেন যে অভিজাত শ্রেণীর বিরোধিতা ফরাসি বিপ্লবের আগমন অনিবার্য করে তুলেছিল। তাহা নিজেদের সুবিধা সুযোগ ইত্যাদি হ্রাস করিতে প্রস্তুত ছিল না এবং বৃহত্তর রাজতন্ত্রের অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টাকে কি করেছিল? অর্থনৈতিক প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছিল। অভিজাত শ্রেণীর সহযোগিতা পাইলে 1600 লুই আর্থিক সংকট হইতে নিষ্কৃতি পাইতেন এবং বিপ্লব প্রতিহার করা সম্ভব হইত। কিন্তু অন্য কোনো উপায় না দেখে 1600 লুই বাধ্য হয়ে স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করেন। রাজা কর্তৃক স্টেট জেনারেল অধিবেশন আহ্বানে প্রকারস্তরে স্বৈরাচারী রাজতন্ত্রের পতনের সূচনা দেখা দেয়। সমগ্রভাবে ফ্রান্সের অর্থনৈতিক জীবনের বিপর্যয় ফরাসি বিপ্লবের গতিকে ত্বরান্বিত করেছিল। অর্থনৈতিক কারণ ফরাসি বিপ্লবের আগমনে কতটা দায়ী সে সম্পর্কে বিস্তর তর্ক বিতর্ক আছে। মিসলে এর ধারণা হইল যে পুরাতন ব্যবস্থা নিপীড়নের সঙ্গে দুঃসহ দারিদ্র বিপ্লব এর দ্বারা উন্মুক্ত করেছিল। অন্যদিকে তকবিল মনে করেন যে কৃষকদের আর্থিক উন্নতি হয়েছিল বলে তাহারা বিশেষ অধিকার অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অধ্যাপক ল্যাব্রুস অন্যভাবে অর্থনৈতিক কারণের স্বরূপ বিশ্লেষণ করিয়াছেন। তিনি বলেছেন যে 1730 থেকে 1780 খ্রিস্টাব্দ পর্যন্ত
অর্থনীতিতে অগ্রগতির ছোঁয়া লেগেছিল, কিন্তু 1780 খ্রিস্টাব্দের পর অবনতির পর্যায় শুরু হয় এবং 1788 খ্রিস্টাব্দে শস্যহানি খাদ্যাভাব সংকটকে তীব্র করে তোলে এবং জনতা বিক্ষোভ ও হিংসার পথে অগ্রসর হয়। নমস্কার, আজ এই পর্যন্ত।